ইরানের সংবিধান অনুযায়ী রাষ্ট্র কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। 1979 সালের বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এমন একটি কাঠামো তৈরি করেছিলেন যেখানে ব্যক্তির চেয়ে রাষ্ট্র বা ইসলামিক রিপাবলিক রক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খামেনির সেই বিখ্যাত ইসলামিক রিপাবলিক রক্ষা করা ইমাম মাহাদির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তিটি আজও ইরানি শাসন শ্রেণীর মূল মন্ত্র। এই দর্শনের কারণে ইরান গত কয়েক দশকে একাধিক শীর্ষ নেতার মৃত্যু বা হত্যাকাণ্ড সত্ত্বেও স্থিতিশীল থেকেছে। যেটি বলা হচ্ছে যে আসলে যে খামেনির অনুপস্থিতিতে আসলে শাসন ব্যবস্থার খুব একটি প্রভাব পড়বে না। এটা ঠিকই, এবং এটা ধরেন যেটা বলছিলাম যে 8 বছর 80 সাল থেকে 88 সাল পর্যন্ত তারা কিন্তু ইরাকি আক্রমণের মুখে, ইরাকের আক্রমণটা মূলত পশ্চিমা জগৎ ইরাকের মধ্য দিয়ে এই আক্রমণটা চালিয়েছে। তারা কিন্তু ওই সময়তে সবে 79 সাল 1 বছরের ব্যবস্থা, ওই অবস্থা থেকে তারা কিন্তু এই ধরনের প্রতিকূলতা মধ্যে টিকে ছিল। তো এখন যেটা আমার কাছে মনে হয়, দুটো জিনিস এখানে এখন আন্দাজ করছি যে ইরানিদের একসাথে রাখতে সাহায্য করছে। একটা হচ্ছে যে তারা বাইরের শক্তি দ্বারা আক্রান্ত। এটা দেখবেন আপনি দেশের ভিতরে মানুষের বিভেদ থাকলেও যখন বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের দেশপ্রেম তৈরি হয় যে আমার দেশ রক্ষা করতে হবে। তো এটা একটা আমার ধারণা ইরানিদের মধ্যে কাজ করছে। তাদের মধ্যে বিভেদ যে নাই সেটা না, যেটা ভাই বলছিলেন একটু আগে, গুপ্তচর তারা কিভাবে আসলে ঢুকে যায় এরকম। এবং ইরানের মধ্যে কিন্তু ইসরায়েলের গুপ্তচর অনেক মানে আপনি দেখেন তারা তো পিন পয়েন্ট করে করে এই গত জুন মাসে 14 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং 20 জন সামরিক কর্মকর্তাকে মেরে ফেলেছিল। একেবারে তাদের বেডরুমে হিট করেছে। মানে এইরকম এত ভালো ইনফরমেশন আগের রাষ্ট্রপতিও আমরা কিছুদিন আগে দেখলাম। তো এটা এবং ইসরায়েলের এটা তাদের অনেক আছে। আর সেকেন্ড যেটা হলো, খামেনিকে মারার মধ্য দিয়ে ওরা কিন্তু শিয়া জনগোষ্ঠী, এবং শিয়াদের মধ্যে কিন্তু আপনি শহীদ হওয়া এটার একটা অন্য ধরনের আপনি বলতে পারেন যে তাদের আবেদন আছে। তারা কিন্তু এটা নিয়ে, যেমন আপনি এখনও আমরা কি এই যে ধর্মীয়ভাবে কারবালাকে পালন করি না, এবং দেখবেন সুন্নিরা কিন্তু এটা নিয়ে খুব মাতম করে। শিয়াদের মধ্যে শিয়ারা কিন্তু এরকম মেরে নিজেদের শরীর নষ্ট করে ফেলে। তার অর্থ হচ্ছে তারা এইটাকে একটা মানে একটা মানবিকতার উপরে বা অতিমানবীয় কিছু একটা জিনিস হিসাবে দেখে। তো আমার আন্দাজ হচ্ছে যে এই খামেনিকে মৃত্যুর মধ্য দিয়ে তারা ইরানিদেরকে এখন এই জায়গাটায় ঠেলে দিয়েছে, যে তারা মনে করছে যে এইটার প্রতিশোধ আমাকে নিতে হবে, বংশ পরম্পরা যতদিন প্রয়োজন আমরা ততদিন যুদ্ধ করতে হবে। যেমন ওই যে বললাম যে শিয়ারা তাদের সেই কারবালাকে যেভাবে স্মরণ করে। তো এই জায়গাগুলো আমার ধারণা ইরানকে সংঘবদ্ধ রাখছে। তবে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। মানে ইতিমধ্যেই প্রায় 700-র উপরে মানুষ মারা গেছে, 1000-এর উপরে এখন, রাইট। এবং একটা স্কুলের শিশুরা খুবই মর্মান্তিকভাবে তারা মৃত্যুবরণ। সবসময় দেখা যায় যে যুদ্ধের দায়ে আসলে সাধারণ মানুষকে বহন করতে হয়। তবে এই যুদ্ধটা ভয়ঙ্কর, ইরানের জন্য এটা ধ্বংসাত্মক, ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক, এবং এই যে আমাদের গালফ স্টেটসগুলো যেগুলো তাদের জন্য কিন্তু বড় ক্ষতির কারণ আমরা সকলেই জানি যে আপনি কোথায় এই অঞ্চলে টাকা পয়সা রাখবেন, কোথায় শান্তিতে থাকবেন, কোথায় চমৎকার কি বলে আপনার ওই যে ওরা একটা বিভিন্ন ধরনের লাক্সারি রিসোর্ট করে। অর্থাৎ এই পুরো গালফ রিজনটা কিন্তু গত 30 বছর ধরে শান্তির নীড় হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। এই প্রথমবার কিন্তু তাদের গায়ে কিন্তু আঘাত লাগলো, এবং আঘাত লাগার ফলে এখন যেটা হয়েছে যে এতদিনের চেষ্টা করে তারা মার্কিনীদের নিরাপত্তার আচ্ছাদনে যেই অর্থনৈতিক কাঠামো এবং সামাজিক কাঠামোটা তৈরি করেছিল সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো কাজে এটা কিন্তু টাকার অঙ্কে নয়, কৌশলগতভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য একটা নূতন বাতাবরণ তৈরি করলো। এবং যুদ্ধ শেষ হবে, যখনই শেষ হবে, কিন্তু মধ্যপ্রাচ্যটা আর আগের মতো থাকবে না, কিন্তু এটা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে যাবে। বহু দেশে পরিবর্তন আসতে পারে বলে আশা। সেই পরিবর্তনটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে পক্ষ বিপক্ষের বিষয় নাকি অর্থনৈতিক রাজনৈতিক হতে পারে? কারণ এই যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র কেন ওখানে আছে, তার অন্যতম প্রধান কারণ হলো ওখানে যারা শাসকরা আছেন
তাদের নিরাপত্তার জন্যই কিন্তু তাদের মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য জগতের সাথে তারা কাজ করে। এখন পাশ্চাত্য জগৎ যখন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, যখন রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, জনগণ স্বভাবতই প্রশ্ন করবে যে তাহলে ভাই এতদিন কেন এদের সাথে থাকলাম, এবার তাহলে ভিন্ন রাস্তা দেখি। এবং এই ধরনের বড় যুদ্ধ কিন্তু সব দেশই এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করে, এটারও কিন্তু একটা আশঙ্কা। একটি কথা বলি যে ভিন্ন রাস্তার কথা বলছিলেন আমরা, সেই ভিন্ন রাস্তাটা আসলে কোথায়? মানে বিকল্প শক্তি বা ক্ষমতার ভারসাম্য কি আমরা দেখছি আসলে বিশ্ব রাজনীতিতে? সেটা তো একটা আছে, ধরেন এই মধ্যপ্রাচ্য, বেইজিং বা মস্কো, আমি সেই জায়গায় আসতে চাচ্ছিলাম। এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কারণে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারে, অর্থাৎ ইরান যদি টিকে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে কিন্তু বোঝা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা এতদিন ধরে বৈশ্বিক ক্ষমতা ব্যবস্থায় তার যে গুরুত্ব বা তার যে প্রাইমেসি যদি বলি, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ল। ইতিমধ্যেই আমরা জানি তো এই মধ্যপ্রাচ্যেই সৌদি আরব এবং ইরানের মধ্যে দুতিয়ালি করে চীনারা কিন্তু ইতিমধ্যেই সেখানে তাদের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে। এবং ইরান সাম্প্রতিককালে গত জুন মাসে ইসরায়েলে আক্রমণের মুখের পর রাশিয়া এবং চীনের কাছ থেকে অস্ত্র কেনা, তাদের কূটনৈতিক সমর্থন নেওয়া, সেগুলো সচেষ্ট ছিল। এখন এই অবস্থায় তো ইরান বেঁচে যদি থাকে, তারা যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে, এবং তাহলে কি মনে হয় মানে ইরান কি তার অস্তিত্ব রক্ষা করতে পারবে? আমি তো বলছি গত 5 দিন যুদ্ধে যেটা দেখা যাচ্ছে, ইরান পিছু হচ্ছে বা হেরে যাচ্ছে এরকম কোনো ইঙ্গিত আমরা দেখছি না, পরিবর্তন হচ্ছে এরকম কোনো কিছু দেখছি না। প্রচলিত ব্যবস্থাটাই আওতায় তারা কিন্তু যুদ্ধটা করে যাচ্ছে, এবং যুদ্ধটাকে তারা কিন্তু তাদের বাইরে নিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে। এবং এই ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইরানের সাথে যুদ্ধ করবে নাকি অন্যান্য দেশ আছে তাদেরকে রক্ষা করবে। এবং এমনও অভিযোগ আসছে যে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধু রক্ষা করছে, অন্যদেরকে দেখছেই না। তো এই ধারণা যদি দেশগুলোর উপর হয়, তাহলে তো নিশ্চয়ই তারাও চিন্তা করবে যে অন্য ইকুয়েশনের দিকে এখন যাব কি যাব না। একটি বড় ধরনের একটা বড় ধরনের পরিবর্তন তো পরিবর্তন, এবং সেটা ধরেন আমি মনে করি মধ্যপ্রাচ্যের ইসরায়েল তো মধ্যপ্রাচ্যে এক ধরনের অ্যাপার্থেইড যদি বলি, প্যালেস্টাইনিদের নিয়ে যেগুলো তারা করছে, ইরান যদি দাঁড়িয়ে থাকতে পারে, এই যুদ্ধে যদি ইসরায়েল ইরানকে কাবু করতে না পারে, তাহলে আমার ধারণা প্যালেস্টাইনি জনগণ যে সংগ্রাম করছে তারাও কিন্তু অন্তত আত্মবিশ্বাসটা ফিরে পাবে যে আমরাও চেষ্টা করলে পারি। লড়াইটা আসলে চালিয়ে নেওয়ার বিষয়টি।